যেরকম পড়া সেরকমই পড়াবি। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম তাহলে। আজকে কি শুরু করবো? আধুনিক ভারতের ইতিহাস। কোনো সমস্যা নাই। এতদিন প্রাচীন ভারতের ইতিহাস পড়েছি, মধ্যযুগের ইতিহাস পড়লাম, এবার শুরু করবো আধুনিক যুগের। হাসলে হবে না, হাসলে হবে না, একদম না। আচ্ছা আচ্ছা, মোটামুটির মধ্যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আধুনিক ভারতের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। স্পেসিফিক্যালি WBCS, তারপরে এই ধরনের পরীক্ষার জন্য এই যে মডার্ন হিস্ট্রি আর যে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এই পার্টের আলাদা কোয়েশ্চেন থাকে। বলতে যে 20টা 25টা বা 22টা কোয়েশ্চেন এইখান দিয়েই থাকে স্পেসিফিক তোলা। তো সুতরাং মোটামুটির মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায়। এইবার ব্যাপারটা হচ্ছে আধুনিক ভারত। আধুনিক ভারতটা কোথা থেকে কোথায়, এটা তো প্রশ্ন যে আধুনিক ভারতটা কোথা থেকে কোথায়। মোটামুটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি 1206 সাল, কি বললাম 1206-এ ভারতে বৈদেশিক আক্রমণ শুরু হয়ে যাচ্ছে। আরব আসছে, তুর্কিরা আসছে, এসে ভারতে বিভিন্ন ধরনের নতুন সাম্রাজ্য তৈরি করছে। সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দাস বংশ, তুগলক বংশ, খলজি বংশ, এই করতে 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 আমরা মুঘল বংশ অব্দি দেখলাম। মুঘল বংশের শেষে এসে দেখলাম যে ঔরঙ্গজেব, একজন ভদ্রলোক, উনি শেষ শক্তিশালী রাজা হিসেবে মুঘল যুগের বা মুঘল শাসনের রাজত্ব করে গেছে। এবং তারপরে আরো অনেক শাসকরা এসছে, কিন্তু তার সেই সময় থেকে ভারতে বৈদেশিক মানে মেনলি ইউরোপীয় বণিকদের আসা যাওয়া শুরু হয়ে গেছে। এবার আধুনিক ভারতের ইতিহাসের সাথে সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদ এই কথাটা ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক ভারতের ইতিহাস শুরু করার আগে এই দুটো শব্দ ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। ওকে, শব্দ দুটো কি? একটা হচ্ছে উপনিবেশবাদ, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদ। এই কথা দুটো মানে কি? একদম যদি পাতি বাংলা ভাষায় আমরা বুঝতে চাই, ধরে নিলাম এটা আমার বাড়ি। ওকে, বাড়ি এরকম হয় না, বাড়ি অন্যরকম হবে। আমার বাড়ি, আমার বাড়িতে কে থাকে? আমি থাকি। এবার ধরে নিলাম এইটা আমার পাশের বাড়ি, এটা ধরলাম উদয়ের বাড়ি। উদয় আমার বাড়িতে একদিন আসলো, এই আসলো, এটা বললো বিক্রম ভালো তো, সব ঠিকঠাক তো, ওকে হেবি ভালো, গুড। পরের দিন চলে গেল। একদিন আসলো, তারপরের দিন আসলো, এরকম করে আসা যাওয়া চালাতে থাকলো, আসতে যাচ্ছে আসতে যাচ্ছে। একদিন 10 দিন পরে একদিন এসে বললো, হট করে বললো বিক্রম আগে থেকে যাই। এখন ঠিক আছে থাক, তোর সমস্যা নেই, তুই তো আসিস যাস, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। ও থাকলো। 4 দিন পরে 5 দিন পরে এসে বললো ভাই আর দুটো বন্ধু এসছে, ওরাও থাকুক। আরে ওরাও থাকুক। এই থাকতে 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 একদিন উদয় বললো যে ভাই একটা কাজ কর, তুই বাড়ি থেকে চলে যা, এই বাড়িটা এখন আমি থাকবো। কি করলো? ও বললো এই বাড়িটা এখন আমি থাকবো, উদয় থাকবে, তার বিক্রম কোথায় থাকবে? বিক্রম রাস্তায় থাকবে। আমাকে আমার বাড়ি থেকে বেদখল করে দিল। এবার এই যে দখল করার ব্যাপারটা, এই দখল করার ব্যাপারটা দুটো উদ্দেশ্য হয়। এক, হয় আমি ওর বাড়ির যে জায়গা জমি আছে সব কবজা করে নেব, পুরোটা কবজা করে নেবো, অর্থাৎ আমার যে সাম্রাজ্য আছে, আমার যে রাজ্য আছে, সেটাকে আমি এক্সটেন্ড করবো, ভূমিগত দিক থেকে বাড়াবো, সেটাকে বলছে সাম্রাজ্যবাদ। ওকে, তাহলে আমি আর একটা পন্থা অবলম্বন করবো, সেটা হচ্ছে উপনিবেশ। মানে আমি একে কলোনি হিসেবে রাখবো। কি হিসাবে? কলোনি হিসেবে রাখবো। কি করবো? আমার দেখা গেল 10টা আলু বেশি চাষ হয়েছে, 10টা আলু আমি ওখানে গিয়ে বেচবো। দেখা গেল চাষ করার জন্য আমার একটা লেবার দরকার, লেবারটা আমি কলোনির থেকে আনবো। দেখা গেল কলোনিতে ভালো মূলো চাষ হয়, সেই মূলোটা আনবো। এইবার এই সামগ্রিক আলু, মূলো, পটলের জায়গায় সোনাদানা বসাও, ভালো বড় ব্যবসা বসাও। এই 3 জিনিসটা ইংরেজ আমাদের সাথে করেছিল। এইবার এই হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এবার মানুষ উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের দিকে আগায় কেন, এটা তো প্রশ্ন। যে আমার বাড়িতে আমি থাকবো ভাই, তোর বাড়িতে তুই থাকবি, তো তোর সমস্যা হওয়ার কথা না। মেনলি 3টে জি। কটা জি? 3টে জি, মানে 3G। এই 3Gর জন্য মানুষ বা কোনো একটা রাজ্য বা কোনো সাম্রাজ্য, আসলে মানুষ বা রাজ্য বা সাম্রাজ্য তো মানুষই চালায়। সামগ্রিক দিক থেকে দেখতে গেলে না, মানুষেরই একটা মনোভাব। প্রথম জি হচ্ছে গোল্ড।
কি বললাম? গোল্ড। তৃতীয় জি হচ্ছে গড। তৃতীয় জি হচ্ছে গ্লোরি। গ্লোরি ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা হচ্ছে গিয়ে মূল্যবান ধাতু অথবা সম্পদ, এইগুলো দখলদারির জন্য মানুষ সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের পথ অবলম্বন করে। বোঝা গেল না? কেন না? এইবার গডের ব্যাপারটা কি স্যার? গড এই ইংরেজরা যখন আমাদের ভারতে আসলো, আসার পরে ওরা ব্যবসা ছড়ালো আমাদের দেশে, ভালো করে জাকিয়ে বসলো একদম। তার সাথে সাথে ছড়ালো খ্রিস্টান ধর্মের ধারণা। সুতরাং নিজেদের ধর্ম প্রচার করাটা এটাও একটা সাম্রাজ্যবাদের উদ্দেশ্য। বোঝা গেল? আর একটা কি আছে? গ্লোরি। গ্লোরি মানে সম্মান, মর্যাদা। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। ধর উদয় আর বিষ্ণু। উদয়টা স্প্লেন্ডার বাইক নিয়েছে। কি বাইক? স্প্লেন্ডার। স্প্লেন্ডার নিয়ে গেল, দেখ উদয় আমার বাইক, বম 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 বম। পরের দিন উদয় কি চেষ্টা করবে? R15 নিয়ে যাবো, বুম 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 বুম। তারপরের দিন ও চেষ্টা করবে, না ও আমরা R15 দেখে, আমি ওই বুলেট দেখাবো, রয়্যাল এনফিল্ড দেখাবো। রয়্যাল এনফিল্ড নিয়ে আসবে। তো ও বললো তুই রয়্যাল এনফিল্ড নিয়ে আসবে, আমি তারা KTM 390 নিয়ে আসবো। ও KTM 390 নিয়ে আসবে। বলো কাওয়াসাকি। কেন তারা চলতে, মানে একটা প্রতিযোগিতা না? একটা প্রতিযোগিতা। মানে যার কাছে বেশি দামি জিনিসটা থাকবে অথবা যার কাছে বেশি সম্পদ থাকবে, ওটা ওর। আমরা প্রাচীন যুগের ইতিহাস শিখে দেখেছি, প্রত্যেক রাজারা চেয়েছে নিজেদের রাজ্য বড় করতে। কি করতে? রাজ্য বড় করতে। এইবার দেখা গেল পাকিস্তান আর বাংলাদেশ, এই যে ইন্ডিয়া, এদিকে আছে পাকিস্তান, এদিকে আছে বাংলাদেশ। এবার ইন্ডিয়াকে যে আগে দখল করবে, মানে এটা স্বপ্নের কথা, দুই দেশ স্বপ্ন দেখে দেখুক। এবার পাকিস্তান অথবা বাংলাদেশ, দুই দেশে যেই দেশ আগে ইন্ডিয়া দখল করবে সে কি পাওয়ারফুল হবে কি হবে না? সে কি অন্য থেকে বলবে কিনা দেখ বেটা কি আকার দিয়া, করবে কি করবে না? এরকম করবে তো? হ্যাঁ, তুই কি ভাবিস ওসব করলে হবে? এদিকে দেখ, ইন্ডিয়াকে দখল করবে কে? হয় পাকিস্তান না বাংলাদেশ। সেম জিনিসটা দেখা গেল এটা বুঝলাম। হ্যাঁ, প্রতিযোগিতায় কয়েকটা দেশ নেমেছে। কিসের প্রতিযোগিতা? প্রতিযোগিতা হচ্ছে দেশ দখলের প্রতিযোগিতা। কে কতগুলো দেশ দখল করতে পারে। আমি ধরলাম টোটাল 100টা দেশ আছে। কটা দেশ? 100টা দেশ আছে। এবার আরো 10টা আছে, 3টে দেশ ধরলাম। 3টে দেশ মাঠে নেমেছে যে আমরা এবার 3জন মিলে প্রতিযোগিতা নামবো দেশ দখলের, কে কত বেশি দেশ দখল করতে পারে। ঠিক আছে? এবার দেখা গেল 99, 33, 33, 33, 99 হলো। হলো তো? তারা সবাই ইকুয়াল হলো। এবার 100 নাম্বার, 1 নাম্বার দেশ। ভালো করে বুঝতে সবাই ক্লিয়ার কাট। 100 নম্বর দেশে 3জনেই একসাথে ঢুকে পড়েছে, বা 3জনেই দখল করার জন্য ঢুকে পড়েছে। হ্যাঁ, এবার এবার এই 34 নম্বরটা দখল করবে, সেই তো এগিয়ে থাকবে, সেই বিজেতা হিসেবে গণ্যিত হবে। এবার দেখা গেলো এই 100 নাম্বারটা অর্থাৎ 34 নাম্বার প্রত্যেকের ভাগেরটায়, জেতার যে কাউন্টিংটা, সেটাই যে 3জন একসাথে ঢুকে পড়লো। তাহলে কি হবে? 3জন একসাথে ঢুকে কি হবে? কি হবে? সংগ্রাম হবে। এর জন্য আমরা ইতিহাসের একটা পর্যায়ে, মানে মডার্ন হিস্ট্রির শুরুর ফেজটাতে আমরা দেখতে পাচ্ছি এই ডাচ, মানে পর্তুগিজ, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর এই ব্রিটিশ, এরা কি করছে? নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করছে, মারামারি করছে, ফাইট করছে, যুদ্ধ করছে। কিসের জন্য? ভারতকে দখল করার জন্য, যে ভারত কার দখলে থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? এফডি ক্লিয়ার? এইবার মূলত আমাদের যে পশ্চিমী দেশগুলো আছে, ইউরোপীয় সাম্রাজ্যের যে দেশগুলো, কি বললাম? বোঝা গেল? এইটাকে যদি আমি ওয়ার্ল্ডের ম্যাপ আমি আপাতত ধরে নিলাম, হ্যাঁ, পৃথিবীটা গোল, পৃথিবীটা তো গোল, এইটা ধরে নিলাম আমি ভারত। আশা করি বুঝতে কারো খুব একটা কিছু সমস্যা হবে না। এইদিকে কি আছে? এদিকে কি আছে? হ্যাঁ, কোন সমুদ্র আছে? কোন সমুদ্র? বঙ্গোপসাগর। বিএস দিলাম, বিএস বঙ্গোপসাগর। এদিকে কি আছে? আরব সাগর। এস দিয়ে দিলাম, এস আরব সাগর। এই দিক দিয়ে চলে যাচ্ছে উপরে, চলে যাচ্ছে উপরে। হ্যাঁ,
এইখান দিয়ে চলে যাচ্ছে উপরে, উপরে চলে যাচ্ছে। উপর পোর্শনটা চীন, নেপাল, ভুটান আসছে। এখান থেকে ইন্ডিয়ার পোর্শন, এখান থেকে পাকিস্তান সহ আফগানিস্তান সহ 3টা পোর্শন ভারতের। আফগানিস্তানের উপর থেকে সেন্ট্রাল এশিয়া চলে গেল। এখানে তো আর কোনো পশ্চিমী দেশ নাই, দেশ নাই, আচ্ছা আছে। এইবার এইখানে জলমার্গ, এই আপার পোর্শনটা দিয়ে পশ্চিমী দেশগুলো ছিল। কি বললাম? মাঝখানে অনেকগুলো সমুদ্র আছে। এইবার মানুষ প্রথম দিকে কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। আমরা সিন্ধু সভ্যতার টাইমেও দেখেছি যে এই ওইখানকার তৎকালীন সময় যে মানুষ আছে তারা কি দূর দূর ব্যবসা বাণিজ্য করছে, মেসোপটেমিয়া, ইজিপ্ট, এখানে ব্যবসা করে যাচ্ছে। এবার তার মানে এখানে ধরলাম ইউরোপ, ইউরোপ থেকে মানুষ আগে ব্যবসা করতো কোথায়? এখান থেকে এইখানে ইন্ডিয়া ঢুকে করতো, ব্যবসা করতো। কিন্তু এইখানে একটা রাজবংশ পরবর্তীকালে সৃষ্টি হলো, ছিল তো অবশ্যই। পরবর্তীকালে হাত বদলে দেখা গেল অন্য রাজবংশ আসলো, সেই রাজবংশের টেম্পার বিরাট বেড়ে গেল। ও বলছে কোনো চলো না, যেই ক্যাচালটা হয়েছিল উত্তর পথ আর দক্ষিণ পথের মতো, এই যে কনজ কনজের কেন্দ্র, তারপর স্ট্রাগল মানে ত্রিপক্ষীয় সংগ্রাম। কি কারণে হয়েছিল? ব্যবসার যে মূল কন্ট্রোলটা ওই জায়গাটা দখল করলে পুরো ভারত তার কন্ট্রোলটা পেয়ে যাচ্ছে। তো এইখানে ওরা একটা বড় গ্যাঞ্জাম সৃষ্টি করলো। তাহলে ভাই ব্যবসা তো আর হয় না, ব্যবসা তো হচ্ছে না। ব্যবসা তাহলে করতে হলে কি করতে হবে? এইখানে এদিকে যেতে হবে, জলপথে যেতে হবে তো সমুদ্র। এবার নৌকা ভাষালো, নৌকা ভাষালোকে ফার্স্ট নাবিক হচ্ছে আমেরিগো ভেসপুচি। আমেরিগো ভেসপুচি কি করলো? বলছে ঠিক আছে, এই দিক দিয়ে তো সমুদ্রে যাওয়া যাচ্ছে, তাহলে এই দিক দিয়ে গেল তো পৃথিবী বলে, এই দিক দিয়ে আমি ঢোক তার। হ্যাঁ, এই দিক দিয়ে যখন গেল ও সাউথ আমেরিকায় আবিষ্কার করলো। কোন আমেরিকা? সাউথ আমেরিকা। ওখানে গিয়ে ল্যান্ড করলো, ল্যান্ড করে ওখানকার লোকজন দেখছি কেন তো মিলছে না। প্রথমে ওই আমেরিগো ভেসপুচি ওখানকার লোকেদের ইন্ডিয়ান ভেবেছিল, তাই ওখানকার লোকের এখনো নাম হচ্ছে রেড ইন্ডিয়ান। কি? রেড ইন্ডিয়ান। তারপরে পরবর্তী সালে বুঝলাম, এগুলো সব ভুলে যাও, এবার আসি মেন পড়ায়। এবার চাইলে তোমরা লিখতে পারো। প্রথমে মূলত পর্তুগিজ, পর্তুগিজরা ভারতে আসার পথ খুঁজে বের করলো। ভদ্রলোকের নাম কি? ভদ্রলোকের নাম হচ্ছে ভাস্কো দা গামা। কি নাম? ভাস্কো দা গামা। ইংরেজি নামটা ভাস্কো ডা, ডি এ হয়, সুতরাং এখানে ডাও থাকতে পারে, পরীক্ষা হলে ডি এ ডাও থাকতে পারে, আকারও থাকতে পারে, সে নিয়ে সমস্যা নেই। ভাস্কো ডা গামা উনি 1498 সাল, বললাম 1498 সালে সর্বপ্রথম ভারতে আসা এই দিক দিয়ে জলপথ আবিষ্কার করলো। ওকে, 1498 সালে উনি কোথায় আসলো? উনি নামলো হচ্ছে কি কালিকট বন্দরে। কোথায়? ওখান থেকে কলকাতা কালিকট থেকে কলকাতা ইতিহাস পড়ে বলছি। কালিকট বন্দর সাউথে, জলপথে এসে তুমি প্রথম কালীঘাটে যাবে। কালিকট বন্দরে ল্যান্ড করলো। হ্যাঁ, এবং উনি কি করলো? ভারতে আসার জলপথ খুঁজে বের করলো। ভারতে আসার জলপথ খুঁজে বের করলো। বলো, যখন আসলো ভারত তখন সারা বিশ্বের কাছে একটা জিনিসের জন্য খুব প্রসিদ্ধ ছিল। কি জিনিস? জিনিসটা হচ্ছে কি মশলা, স্পাইসেস। মশলার জন্য সারা বিশ্ব বিখ্যাত, মানে বিশ্বে বিখ্যাত ছিল। ইভেন এখনো ভারতের যে মশলাদার খাবার সেটা বিশ্বের কাছে খুবই লোভনীয়, মানে প্রসিদ্ধ। ইনি যখন 1498 ভারতে আসলো, তখন কালিকটের যে তৎকালীন রাজা ছিল তখন ও খুব স্বাগত করে, আসো 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 আসো। আমরা কি দেখেছি আগেকার দিনে বিদেশ থেকে পর্যটকরা আসলে রাজারা খুব সাদরে অভ্যন্তরণ করতে, যেমন ডোমিনিগো পায়েস, তারপর হচ্ছে কি নাম কি আলবিরুনি, আলবিরুনি না বোধ হয় ইবন বতুতা, তারপর হচ্ছে মেগাস্তিনি। এরা যখন আসলো
তারপর হচ্ছে ইয়েনসাং, ফাইয়েন, এরা যখন আসলো তৎকালীন যে শাসকরা ছিল খুব সাদরে গ্রহণ করলো যে আপনারা আসেন, বসেন, উপস্থিত করেন, যা যা লেখার লেখেন। কেন? তার কারণ এই পর্যটকরা দেশ ভ্রমণ করতো একটাই জিনিস করার জন্য, সেটা হচ্ছে লেখা। তারা বই লিখে বেড়াতো। এবং এবার ভাব ভালো করে, দেখা গেল আমাদের এই পাড়ায় একজন লেখক আসলো, সে আমাদের এই সমগ্র পাড়া নিয়ে লিখবে। আমরা কি সাথে খারাপ করবো না খারাপ ভালো করবো? যদি ভালো ব্যবহার করি তাহলে ভালো নামে সারা বিশ্ব চিনবে, যদি খারাপ ব্যবহার করি খারাপ নামে বিশ্ব চিনবে। কিন্তু বোঝা গেল এর জন্য 1498 সালে এই কালীগড়ের যে তৎকালীন রাজা ছিল, তার নাম সম্ভবত জামেরিন, ঠিক আছে, খুব সাদরে অভ্যন্তর করলেন, অভ্যর্থনা যাই হোক বলে হবে, তো কি বলে, যাওয়ার সময় উনি জাহাজ বোঝাই করে মশলাপাতি সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই দেশিকে 60 গুণ চড়া দামে বেচছিল, মানে 1 টাকার মালটা 60 টাকা বেচছিল। মানে এত প্রফিট, পুরাই লাভ ব্যবসায়, লসের কোনো গল্প নাই। এইবার তারপর উনি 1501-এ আবার আসলো এবং 1524-এ আবার আসলো। এবার যদি প্রশ্ন করে, এই শেষের দিকে আর বাড়ি যেতে পারেনি, অসুস্থতার কারণে মরে গেছিল, ভারতেই মরে গেছিল। এবার যদি প্রশ্ন করে যে ভাস্কো দা গামা ভারতে কবার এসেছিল, প্রথম কবে এসেছিল, 1498 কোথায় ল্যান্ড করেছিল, কালীঘাটে। ব্যাস। আর কিছু জানি যাই না। 1501-এ আসে, 1524-এ এটা কি বুঝবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন কিন্তু ইংরেজিরা আসছে না, হ্যাঁ, ইংরেজিরা খুব শয়তান। তুই লিখছিস তো, ভিডিও হচ্ছে, বুঝছো তো, মনোজ লিখছো? এবার এই ডাচ কারা? নেদারল্যান্ডের যে মানুষ, নেদারল্যান্ডের মানুষদের বলছে ডাচ, ঠিক আছে। এই ডাচরা, এই জন্য আমি অত জানি না, ওসব আমাকে জিজ্ঞেস করলে আমি জানি। সর্বপ্রথম আলু এনেছিল। পর্তুগিজরা আলু এনেছিল, কাঁচা লঙ্কা এনেছিল। পর্তুগিজরাই এরাই তো, হ্যাঁ এরাই তো এনেছিল আলু কাঁচা লঙ্কা, ঠিকই তো। এরা আলু কাঁচা লঙ্কা ব্যবহার শিখেছিল, কোনো অসুবিধা নাই। আলু পটেটো, ফ্রেঞ্চ ফ্রাই এর জন্যই খাওয়া হয়, লেজ দুপুরে একদম পুরো। এই ডাচ কারা? নেদারল্যান্ডের লোকেদের ডাচ বলছে। এই ডাচরা সর্বপ্রথম ভারতে ফ্যাক্টরি তৈরি করছে, ফ্যাক্টরি স্থাপন করেছে। এবার পুরো ফ্যাক্টরি কি, ফ্যাক্টরি কি শোন বল, ফ্যাক্টরি কারখানা। জল দে, ক্যামেরার সামনে জল খাওয়া কি উচিত হবে? ও কোনো ব্যাপার না, মার্জনা করবেন বন্ধুরা, ভিডিও যারা দেখছেন। ও ঠিক আছে, অসুবিধা নেই। ফ্যাক্টরি কি শোনেন, কারখানা। আমাদের ফ্যাক্টরি আর তখনকার ফ্যাক্টরি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তখনকার ফ্যাক্টরি মানে ওখানে কোনো প্রসেসিং এর কাজ হতো না, ওখানে সব মাল আসতো। ওখানে মাল আসতো, প্লাস ওটা একটা অফিস হিসাবে কাজ হতো। এবং অফিসে যারা কাজ করতো তাদের বলা হতো ফ্যাক্টর। কি বলা হতো? ফ্যাক্টর। ফ্যাক্টরদের নিয়ে গঠিত হতো ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি প্রথম স্থাপন করে ডাচরা, ফার্স্ট ফ্যাক্টরি। হ্যাঁ, ইনভেনশন না, এস্টাবলিশ। ফার্স্ট ফ্যাক্টরি কারা তৈরি করলো তাহলে? ডাচ। আচ্ছা, এইটা কোথায় প্রতিষ্ঠা করলো, মানে স্থাপনা করলো? এটা করলো মাসুলিপাত্তানাম। মাসুলিপাত্তানাম। এটার আগের নাম ছিল হচ্ছে কি, মানে আমাদের নেটিভ কি জায়গার নাম। এই যে এই দিকটা পড়ছে, এইখানটা ওখানে মাসুলিপাত্তানাম পড়ে, এই দিকটা পড়ে, এই যে বোঝা গেছে? মাসুলিপাত্তানামকে আগে বলা হতো মাছলিপাত্তানাম, মাছ মাছ। মাসুলিপাত্তানাম মানে মাছলিপাত্তানাম নামে পরিচিত ছিল, ঠিক আছে। এইবার ওদের যেহেতু আমরা উচ্চারণ করতে পারে না, ওরা এটাকে মাসুলিপাত্তানাম বলতে। বাণিজ্য কুটি আর ফ্যাক্টরির মধ্যে পার্থক্য সেম। ওটা তো প্রথমে ইংরেজরা এসে যেটা করেছিল, তোমার থমাস রো। হ্যাঁ, এটা প্রথম সালটা দেখতে হবে, সালটা দেখতে হবে। 1605 থেকে 1687। হ্যাঁ,
কিন্তু এবার আমি আসছি, এসে ঠিক যখন ইংরেজরা আসবে ওরা ওটা ক্লিয়ার হবে। এমনি সবার কমপ্লিট, সিলেবাস কমপ্লিট কি? বেশ। এইবার একটা প্রশ্ন করতে পারে যে ভারতে সর্বপ্রথম কারা উপনিবেশ স্থাপনের লক্ষ্যে এসেছিল? তো কি হবে? পর্তুগিজরা। ব্যাস, কবে এসছে দেখ, কি ব্যাপার, সব লেখাইতে লাগে, কমন সেন্স। ও আচ্ছা, 1498 তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ডাক্তার আসছে, হ্যাঁ। তারপরে ডাক্তার আসছে, এখন ইংরেজ আসেনি, এখনো আসেনি। আসেনি। এইবার সর্বশেষ কারা ইংরেজ থেকে গেছে, ভারত থেকে গেছিল? কারা গিয়েছিল? গেছিল ডাচ। পর্তুগিজরা সর্বশেষ গেছিল 1961। ভারত স্বাধীন হয়েছে কবে? হ্যাঁ, 47-এর পরেও কিন্তু ভারতের একটা রাজ্য, তার নাম হচ্ছে গোয়া। এই গোয়াতে কিন্তু এই পর্তুগিজদের রাজত্ব ছিল। এগুলো বোঝা গেল? স্বাধীনতার পরও অপারেশন কি যেন নাম, অপারেশন পোলো হায়দ্রাবাদে হয়েছিল, অপারেশন বিজয় তো কার্গিল, যাই হোক ভুলে গেছে, আমার মাথায় আসতে রাখবো নামটা। সেই অপারেশন করে মানে সামরিক অভিযান করে তারপরে এগুলোকে খেলানো হয়েছিল দেশ থেকে, নাহলে 61 অব্দি ওরা দেশেই ছিল। ইভেন এখনো গোয়াতে গেলে অনেক পর্তুগিজ দেখতে পাওয়া যায়। এই চন্দননগর যেখানে লাইটিং এর জন্য বিখ্যাত, চন্দননগর ছিল এই ঘাটি পর্তুগিজের ঘাটি। মানে চন্দননগরে পা দিলে বোঝা যেত না যেটা চন্দননগর, মানে এটা ভারত না এটা পর্তুগাল। ঠিক আছে, এরকম ব্যাপার বুঝলাম। হ্যাঁ, এটা পর্তুগিজটা বুঝলাম। এবার একদিন বোট খুলে পড়বে আর আমি ভাইরাল হয়ে যাবো। ঠিক আছে, এরপর উপনিবেশবাদ প্রথম পর্তুগিজরা উপনিবেশবাদ প্রথম এটা কোনো আবিষ্কারের ব্যাপার না, শুরু করে ওরা প্রথম জলপথ এক্সপিরিয়েন্স শুরু করে। তার কত আগের থেকে জলপথ চলছে আমাদের, ভারতীয়রা কাঁপাকাঁপি আলাদাই, ভারতের মতো পারবে না। আচ্ছা, এরপরে আসলো কারা? ফ্রান্স। ফরাসি বড়ালঘাট। না না, প্রথম জলপথ, প্রথম বল জলপথ কোনটা বললি যখন, বল উত্তর দে। লোকাল। হ্যাঁ, কবে করে রেখেছে, কবে পারবে না হিসাব মিলাতে, হিসাব ক্র্যাক হয়ে যাবে, ক্র্যাক কি জানো, ওই যে পরোটাগুলোর মতো ক্র্যাক হয়ে যাবে, ক্র্যাক পারবে যায়। এই ওসব বলিস না, হচ্ছে কমিউনিটি গাইডলাইন। এই ফরাসিরা ভারতে 1668-এ আবার ওরা নিজেদের একটা বাণিজ্য ঘাঁটি তৈরি করলো, ফ্যাক্টরি তৈরি করলো। কোথায়? সুরাট। ঠিক আছে, এবার যদি প্রশ্ন করে যে ফরাসিরা ভারতের প্রথম কোথায় বাণিজ্য ঘাঁটি প্রতিষ্ঠা করে, সেটা কি হবে? দেখি একটা ফোন ধরলি তোর লিঙ্ক হারিয়ে গেল, একটা ফোনে সব লিঙ্ক হারিয়ে যাচ্ছে, কিভাবে বোঝা গেল? এইবার আসছে ব্রিটিশরা বা ইংরেজরা। তোদের মনে কারো ডাউট হচ্ছে না? আমরা তো মুঘল পড়ছিলাম, মুঘল থেকে এইদিকে কিভাবে চলে আসলাম? মাঝখানে তো লিঙ্ক হারিয়ে গেল না কিরকম? তো যারা হামিদা হে, এক্ষুনি লিঙ্ক হবে, এইটুকুনি আগে জান। আশাটা বলছি কিন্তু, আশা ওই যে ঔরঙ্গজেব জাহাঙ্গীরের টাইমে টমাস রো আসছে, হকিন্স আসছে, তাদেরও আগে কথা বলছি কিন্তু আমি এটা। হ্যাঁ, হ্যাঁ, যখন ভাস্কো দা গামা যখন আসে তখন তখন তো বলা হয়েছিল যে এই ব্যাপারে পড়াশোনা হবে, মানে ভাস্কো দা গামা। সব হবে। এই যে ব্রিটিশ সাল দিয়ে পড়ি পরপর। হ্যাঁ, প্রথম সালটা হচ্ছে 1599। 1599 কি হলো? 1599 ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো। কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1599 ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এই যতগুলো আমরা পড়লাম, পর্তুগিজ, ডাচ, ঠিক আছে, ফ্রান্স, এই প্রত্যেকটা কিন্তু একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি হলো বুঝলি? বুঝলি না? বই এই তো বুঝে হ্যান্ড করছে। তিনটে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটাই তো বললি। প্রত্যেকটা দেশ নিজেদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। ব্রিটিশ ইস্ট এই আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কেন? ইস্টে পড়তো এক নম্বর কথা, ইন্ডিয়া আসতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া আসার জন্য এই কোম্পানিটা গঠন হয়েছিল। ওদের মেন ধান্দাই ছিল ভাই ভারতে যাবো, লুটপাট করবো, কাম ব্যাক। ওকে, ঠিক আছে।
এইবার ব্রিটিশরা কবে এই গঠন করলো এই কোম্পানিটা? 99 1599। আর কি আছে? 1600। পরের বছর 1600 খ্রিস্টাব্দে রয়্যাল চার্টার বা রাজ অনুমতি লাভ করলো। বাংলায় লিখে রাজনীতি মানে এই কোম্পানিটার পক্ষে রাজ অনুমতি। হ্যাঁ দাঁড়াও বলছি। রাজ অনুমতি। লাইটের পায় হ্যাঁ, এই তো পেয়েছো। কিসের লাগে বলছি? রাজ অনুমতি। আচ্ছা, কে দিল? এলিজাবেথ ফার্স্ট, প্রথম এলিজাবেথ। ইংল্যান্ডে যে মহারানী ছিল প্রথম এলিজাবেথ, প্রথম প্রথম এলিজাবেথ। এবার এদের কি এলিজাবেথ 1, এলিজাবেথ 2, 4, ওই যে কেন প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল না আমাদের? ওসব কথা বলতে হবে না, আমাদের আগে থাকতে অনেক কিছু ছিল। এই যে ভদ্র মহিলা মহারানী ইয়োর হাইনেস জাহাপনা জাহাপনি, উনি বলল যে ভাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা এখন থেকে একচেটিয়া ভাবে আমাদের দেশ থেকে আর কোনো কেউ যাবে না ব্যবসা করতে, তোমরাই একমাত্র ক্যাশ করো ওখানে গিয়ে। মনোপলি দিয়ে দিল, একচেটিয়া বাজার ওদের হাতে দিয়ে দিল। বলো কাপা, কত কাপাতে পারিস, যা লুটপাট কর গিয়ে। বোঝা গেল কি বললাম? তারপর কি আছে? এইবার বেআই ভালো করে লক্ষ্য করবা, সালটা দেখো 1608। কে আসছে? ক্যাপ্টেন হকিং, জাহাঙ্গীরের দরবারে। মিললো? হ্যাঁ, হকিং জাহাঙ্গীরের দরবারে। এই তোদের সব দাওয়াত হচ্ছে না তো কিছু? না ওই হচ্ছে আস্তে আস্তে বুঝলে হবে না। দরবারে সময় লাগে তো লিঙ্ক। এবার পেলা? সেই কতগুলো মানে আগের ক্লাসের আগের ক্লাসে প্রথম আসে মানে ইংরেজ, একজন ইংরেজ ইংরেজ হিসাবে প্রথম আসলো এই যে হকিং। তার আগে কিন্তু লোক এসছে, পাইপ দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। সিগনিফিকেন্ট কেন? কারণ এরা রয়ে যাবে, এরা থেকে যাবে, এই ব্রিটিশরা থেকে যাবে। কত অব্দি? 47 অব্দি এরাই কাঁপাবে। পরদিন 1611 প্রথম ফ্যাক্টরি খুললো, কিন্তু সেটা টেম্পোরারি ফ্যাক্টরি। প্রথম টেম্পোরারি ফ্যাক্টরি। এখানে ফার্স্ট টেম ফ্যাক্টরি ইন এমপি। এমপি মানে কি? মাসুলিপত্তনম। এই যে যে মাসুলিপত্তনম লেখালাম না, ওইটা আমি লিখিনি, বাংলা লিখেছি মাসুলিপত্তনম। ঠিক আছে। পত্তনম কথার অর্থ সম্ভবত বন্দর, কারণ বিশাখাপত্তনম, ঠিক আছে, মাসুলিপত্তনম সব কানেক্টেড হবে হয়তো, যাই হোক হবে, সমস্যা নেই। এইবার মাসুলিপত্তনমের জায়গা না কি, আগে নাম শুনিস নাই? পরের সালটা লক্ষ্য করো, 1613, তাই তো? 1613-তে ইংলিশ ফার্স্ট সুরাটে পার্মানেন্ট ফার্স্ট পার্মানেন্ট ফ্যাক্টরি ইন সুরাট, তাই তো? এবার যদি প্রশ্ন করে যে ইংরেজরা সর্বপ্রথম কোথায় তাদের অস্থায়ী ফ্যাক্টরি গড়ে তুলেছিল, উত্তর কি হবে? মাসুলিপত্তনম। অস্থায়ী। এবার যদি বলে আনটেম্পোরারি বলে কোনো কথা হয় না, আর আনটেম্পোরারি বলিনি। আচ্ছা, এবার যদি প্রশ্ন করে যে ইংরেজরা বা ব্রিটিশরা ভারতের প্রথম কোথায় তাদের পার্মানেন্ট বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি নির্মাণ, সেটা হবে কোথায়? আচ্ছা, এবার উপরটা একটু বুঝলাম স্যার। হ্যাঁ, 1615 কোন সাল বললাম? থমাস আসলো, থমাস আসলো কার দরবারে? জাহাঙ্গীরের। পশ্চিমবঙ্গে টাইম লাগছে।
লিখতে টাইম লাগছে না প্রসেসিং হতে টাইম লাগছে? আর পেনে কালি শেষ হলে চেঞ্জ করলো। লিখতে টাইম লাগছে না প্রসেসিং হতে টাইম লাগছে। প্রসেসিং হতে টাইম লাগছে? প্রথমে একবার বল। 1599 ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো, হলো কি হলো না? তার 15 বছর, কত সাল? 1600 বললো মহারানীর কাছে গিয়ে বলো একটু দেখেন ম্যাডাম, একটু দেখেন আমরা যদি ব্যবসাটা করতে। ঠিক আছে বই ভাইপো, চাপ নাই, তোমরা একা গিয়ে কাপাও, আর কেউ ব্যবসা করবে না। একদম মনোপলি দিয়ে দিল, একচেটিয়া বাজার। তারপরে 8 কত 8? 1608 হকিং জাহাঙ্গীরের দরবারে আসলো, এসে বললো স্যার একটু বাণিজ্য কুটির নির্মাণের একটু জায়গা টায়গা দেন। মসুলিপত্তা নামে টেম্পোরারি করলো, পার্মানেন্ট করলো সুরাটে, ঠিক আছে। এবং 1615 সমাস্ত্র আসলো। এই হকিন্সকে তো ইংলিশ খান উপাধি দিয়েছিল, বললো ইংলিশ খান, বাংলা খাবেন না, ইংলিশ খান, তাই তো? আচ্ছা, এই অব্দি কি সবার ক্লিয়ার? হচ্ছে হচ্ছে? আচ্ছা, এইবার এতক্ষণ তো সিনেমাটা দেখলাম কোথায়? বিদেশে। বিদেশে কি হচ্ছে, কে আসছে আসছে, এবার দেশে দেখি তো কি হচ্ছে, ওটা দেখা কি দরকার কি দরকার না? আচ্ছা, এটা তাহলে মুছি। আপনি ভারত, ও কি ভারত আমার, আরে না, ভারত ভালো গো, ভারত অরিজিনালি ভালো। ঔরঙ্গজেব পুরো রঙ্গ করে ছেড়ে দিল। ঔরঙ্গজেব মরল কবে? 1707। এরপরে শাসক আসলো হচ্ছে গিয়ে বাহাদুর শাহ প্রথম, প্রথম বাহাদুর শাহ, ঠিক আছে। তারপরে শাসক আসলো জাহানদার শাহ। কে? জাহানদার শাহ। এই জাহানদার শাহ শাসন করলো, এই বললাম 1707 থেকে 1712 পর্যন্ত শাসন করলো হচ্ছে গিয়ে বাহাদুর শাহ প্রথম। লিখে নিতে পারো, বাহাদুর শাহ। ওকে, বাহাদুর শাহ। এবার যদি প্রশ্ন করে ঔরঙ্গজেবের পরে কে শাসন করেছিল? বাহাদুর শাহ প্রথম, প্রথম বাহাদুর শাহ, তাহলে লেখা যেতেই পারে। সতেরোশো বারো থেকে, কি বললাম? 1712 থেকে 1713, ঠিকই 1713, ঠিকই আছে। এই অব্দি শাসন করলো জাহানদার শাহ। কে? শাসন করার পরে সৈয়দ ব্রাদার্স, সৈয়দ ব্রাদার্স নামে দুজন লোক, খুব পাওয়ারফুল লোক ছিলেন মুঘল শাসনকালে। এদের সাহায্যে এরই ভাইপো, তার নাম হচ্ছে ফারুক শিয়ার। কি নাম? ফারুক শিয়ার। 1713 থেকে 1719 পর্যন্ত শাসন করলো কে? ফারুক করলো। এই ফারুক শিয়ারের কাছে একজন ইংরেজ কর্মচারী এসেছিল, তার নামটা আমি ভুলে গেলাম, যাই হোক হবে, অতটা ইম্পর্টেন্ট না। তিনি এসে ওর সাথে একটু সুলা পরামর্শ করলো ফারুক শিয়ারের। আর এই মগা লোকটা বললো ঠিক আছে, আমি তোমাদের একটা ফরমান দিচ্ছি। কত সালে? 1717 ফরমান দিল। কে দিল? ফারুক শিয়ারের ফরমান কত সাল? ব্যাস, 1717 ফারুক শিয়ারের ফরমানে বলা হলো যে বার্ষিক 3000 টাকার বিনিময়ে, 1000 টাকা? আরে 3000 টাকা, এই দাঁড়াও, আমি আরেকটা অন্য কিছু বলে দিচ্ছিলাম, রুপিয়া, রুপিয়া, যাই হোক হলো 3000 টাকার বিনিময়ে। ওকে, বাংলা, আমি ম্যাপ করে ম্যাপে ভালো হবে। বাংলা, এই তো এখানে ধরলাম বাংলা, হ্যাঁ, বাংলা, বিহার, উড়িষ্যা,
এদিকে গুজরাট, এদিকে হায়দ্রাবাদ, আর আছে হচ্ছে গিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট, হায়দ্রাবাদ। বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট, হায়দ্রাবাদ। এই 5খানা জায়গায় বিনা ট্যাক্সে ওরা বাণিজ্য করতে হবে, কোন রকম ট্যাক্স দেবে না। তার বিনিময়ে কি করতে হবে? বছরে 3,000 টাকা দিতে হবে। হইলো না 5টা? কি সমস্যা? এটা ভারত সরকার বলবো। ফারুক সাহেব বললো, ওদের একটা রাইট দিয়ে দিল। এইবার এটাকে আমি বুঝবো। এরপর 1719, তাই তো, থেকে 1748 48 অব্দি শাসন করলো মোহাম্মদ শাহ। আমি এমডি শাহ লিখলাম শর্টে, হ্যাঁ। এই জায়গাটা বুঝি। বাংলা বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা, হায়দ্রাবাদ এবং গুজরাট। অধিকাংশ বইয়ে বাংলা, বিহার, উড়িষ্যার কথাটাই মেনশন থাকবে, হায়দ্রাবাদ আর গুজরাটের কথাটা মেনশন থাকবে না। 1719 টাকা বল না। 1719 এইটা হ্যাঁ, আমি বলিনি তখন ওটা। 1700 এরপরে শাসক হিসেবে ফারুক সিয়াজ 1713 থেকে 1717 অব্দি করলো, এই 19 অব্দি করলো। মাঝখানে গুরুত্বপূর্ণ এবং বোকামির কাজ একটাই করেছে, কি? ইংরেজদের, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান জারি করলো যে ভাইপো, তোমরা বার্ষিক 3,000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট এবং হায়দ্রাবাদে বিনা শুল্কে, বিনা ট্যাক্সে তোমরা বাণিজ্য করতে পারবা। ওকে, এইবার 1900 কমপ্লিট হয়ে গেল, গুটিয়ে গেল, বান্ডিল হয়ে গেল। 19 থেকে রাজত্ব শুরু করলো মোহাম্মদ শাহ। কে? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ 1919 থেকে 48 অব্দি শাসন কার্য পরিচালনা করলেন। এনার নাম ছিল রঙ্গিলা, ছদ্মনাম ছিল রঙ্গিলা। রঙ্গিলা ইনি খুব রঙিন মেজাজের লোক ছিল। ইনি খুব মদ মাংস মেয়ে ছিলেন, নিয়ে মজা থাকতো অল টাইম আর কি, ঠিক আছে। অত চারিদিকে নজর টজর দিত, কিরকম বোঝা গেছে? এইবার এর সুবাদে এই মানে এটা বুঝলাম, হ্যাঁ, বাকি গুলো, হ্যাঁ। এই রঙ্গিলা এটা সাইবার হ্যাঁ, মানে ছদ্মনাম, উপাধি আর কি, রঙ্গিলা টাইটেল। এই সুযোগে এইবার একটু মনে করো, জায়গিরদারি সিস্টেমকে আমি পড়িয়েছি। জায়গিরদারি সমগ্র অঞ্চলকে ছোট ছোট কয়েকটা জায়গির ভাগ করে দিয়ে সেখানে একটা করে জায়গিরদারদের বসিয়ে দিলাম। এইবার আমাকে একটা কথা বল, মেন মাথায় যদি দুর্বল হয়, এখানে যে লোক বসে আছে সে তো ভাববে আমি রাজা, আমি এবারে তাহলে রাজত্বটা করে নিই আমার অঞ্চলটুকুর মধ্যে, সেটা তো ভাববে। বেশ, এই যে মোহাম্মদ শাহ রঙ্গিলার টাইমে নতুন কিছু রাজ্য উঠে আসতে থাকলো ইন্ডিপেন্ডেন্স ভাবে। ওরা স্বাধীনতা ঘোষণা করে দিল। কি ঘোষণা করলো? স্বাধীনতা। যেমন বাংলা, হায়দ্রাবাদ, তারপরে আসলো কি? অযোধ্যা, মানে ওই মাঝামাঝি উত্তর ভারতের উপর পশ্চিমটা। অযোধ্যা কি জয়কার হয়? হ্যাঁ, ওই বললো। বাংলায় তৎকালীন শাসক ছিলেন হচ্ছে আলীবর্দী খান। কে? আলীবর্দী খানের নেতৃত্বে বাংলা স্বাধীন হলো, মানে নিজের স্বাধীনতা ঘোষণা করলো, মানে মুঘল শাসনের ইয়ে থেকে আলীবর্দী হলো। হায়দ্রাবাদের শাসক কে ছিল তখন, যখন হায়দ্রাবাদ বললো আমি আজকে থেকে শাসন মুঘলদের অভ্যন্তরে আমি আর করি না? কে? নিজাম উল মুলক। বাইকোট এখানে একটা কথা আমি বলে রাখি, যে নিজাম উল মুলক এটা একটা পদবি, মানে একটা পোস্ট। যে হায়দ্রাবাদের শাসক হতো সে নিজামুল মুলক। এবার এর আসল নামটা কি সেটা আমি পাইনি। বোঝা গেল কি বললাম? আসল নাম পাইনি, কিন্তু পরীক্ষা হলে নিজামুল মুলকই দেবে, দিলে। এবার অযোধ্যার হচ্ছে
সাদাত খান। সাদাত খান। এইবার স্যার ব্যাপারটা কি, প্রশ্ন কিভাবে আসবে এখান থেকে, এটা তো ডাউট। এগুলো আমরা কেন পড়ছি, প্রশ্ন কি করতে হবে? প্রশ্ন যদি করে যে কার সময়ে বাংলা হায়দ্রাবাদ এবং অযোধ্যা স্বাধীনতা ঘোষণা করেছিল, উত্তর কি হবে? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর সময়, রঙ্গিলা, রঙ্গিলার সময়। আচ্ছা, এবার যদি বলে কার নেতৃত্বে বাংলা মুঘল আমলে স্বাধীনতা ঘোষণা করেছিল, আলিবর্দী খান। হায়দ্রাবাদ নিজামুদ্দিন। নিজাম উল মুলক। মুখে কথা না বললে হবে না, যার যার মুখে খই নিয়ে যে বাইরে ফেলে আসো, তারপর বলো কথা, অসুবিধা নেই। অযোধ্যা সাদাত খান। কার নেতৃত্বে? সাদাত খান। সাদাত খানের নেতৃত্বে। এই অব্দি কি ক্লিয়ার বোঝা গেল? এইবার আর একটা জিনিস হয়েছিল এর টাইমে। এর টাইমে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এতক্ষণ কি আমরা কোনো বৈদেশিক আক্রমণ দেখলাম? আগে দেখেছিলাম মোহাম্মদ বিন কাসিম, আল হেজ্জাজ, তারপর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এই কুতুবুদ্দিন আইবক তো পরে বসিয়ে দিয়ে গেছিল। বসিয়ে গেছিল। তারপর হচ্ছে এই যে মোহাম্মদ বিন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তো বাইরে থেকে এসে আক্রমণ করে গেল, মোহাম্মদ গনি। এইবার ওই মুঘল আমলে যখন আমি পড়াচ্ছিলাম তাউস বা ময়ূর সিংহাসন বা পিকক থ্রোন, তার পাশে কমা দিয়ে লিখিয়েছিলাম কোহিনূর, তার পাশে তীর দিয়ে লিখিয়েছিলাম। লুট করেছিল কে? নাদির শাহ। এই নাদির শাহ আক্রমণ করেছিল এই যে মোহাম্মদ শাহর টাইমে। কেমন বোঝা গেল? এবার যদি প্রশ্ন করে দেব মুঘল আমলের কোন শাসক সবার শেষ পর্যন্ত ময়ূর সিংহাসনে বসছিল, তাহলে একটু ঘুরিয়েই করলো যে ময়ূর সিংহাসনে সবার শেষ অব্দি কে বসছিল, উত্তর কি হবে? মোহাম্মদ শাহ। কারণ ওর টাইমেই তো হচ্ছে এই যে নাদির শাহ আক্রমণ। করলো এবং লুট করে নিয়ে গেল কি কি? কোহিনূর আর পিকক থ্রোন আর ধন সম্পত্তি। কোন সমস্যা নেই তো? নাদির শাহ আক্রমণ করেছিল 1200 সম্ভবত, যদি ভুল না হয়। তাই কোনো অসুবিধা নেই, কোন সমস্যা নেই। কি কি আক্রমণ করেন তোমার কাছে লেখা নেই? কোহিনূর আর ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসন কে বানিয়েছিল রে? আগের দিন বলেছি, আগের দিন আগের দিন। এর জন্য বলি একটু পরে আসবি। এই রিপন, কে বানিয়েছিল ময়ূর সিংহাসন? দেখতো বেবাদল খা কিনা, বেবাদল খান কিনা দেখতো। হ্যাঁ বেবাদল খান হয়েছে। ব্যাটারি লো 20%। আর ব্যাটারি লো হয়ে গেছে, আর বেশিক্ষণ চলবে না। 3%। আরে ওই যে টিপা দিয়ে এফডি কি বোঝা গেছে? বুঝলাম। থাকবো শুধু বাংলায়। কোথায়? আমি একটা ছবি বের করবো, তারপরে আমি পড়াবো। বাড়িয়ে নিয়ে কেমন ভালো করে বুঝবে, এই বাংলার পোর্শনটুকু আজ করে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওই দিকেরটা এটা লাইনটা করে দাও, তাহলে হবে। না না, ওইটা একই এই যে আলীবর্দী খানের নেতৃত্বে কি বাংলা স্বাধীন হলো? আচ্ছা, এই বাংলায় ছিল ইংরেজদের মূল টার্গেট।
এবং এই বাংলাই ছিল ইংরেজদের খেদানোর মূল ঘাঁটি। বাংলাতে ইংরেজদের জন্ম, মানে ভারতের শাসক হিসেবে, এবং বাংলায় এদের খেদিয়েছিল। আলীবর্দী খানের পরে শাসক হিসেবে আসলো মুর্শিদ কুলি খান। এই মুর্শিদ কুলি খান প্রতিষ্ঠা করলো মুর্শিদাবাদ শহরে। কি বললাম? মুর্শিদাবাদ শহরে। এবং তৎকালীন সময়ে যে বাংলার রাজধানী ছিল সেটা ছিল ঢাকা। কি ছিল? ঢাকা। লেখা কিন্তু জীবনে যাবে, খাতা থেকে ছবি তুলে লেখা যাবে, কথা যেটা বলছি সেটাকে শোন ভালো করে। তৎকালীন বাংলার রাজধানী ছিল ঢাকা। সেখান থেকে তিনি নতুন করে তৈরি করলেন মুর্শিদাবাদ শহর। এই যে মুর্শিদাবাদ, হ্যাঁ, মুর্শিদাবাদের নামটা যেন কি ছিল? মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ ছিল না, মুর্শিদাবাদের নাম পরবর্তীকালে মুর্শিদাবাদ হয়েছে। না কমেন্টে কি আছে, আমি পরে বলবো, অসুবিধা নাই, সব ওটা আমাদের ছেলেমেলে দেখবে, বাইরে কেউ আর দেখবে না। আচ্ছা, মুর্শিদ কুলি খানের সময় থেকে চলছে 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 ভালো বুঝতে, এই অনেকগুলো রাজা রাজা আসলো আসলো আসলো। তারপরে আসলো একটা, কিন্তু মানে ভুল বললাম, মুর্শিদ কুলি খান তখন স্বাধীন হয়নি। মুর্শিদ কুলি খান, ভুল বললাম, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী ট্রান্সফার করলো। এবং তার কিছু বছর পরে আলীবর্দী খান, এরপরে আসলো আলীবর্দী খান। আমি তাই তো বলি, প্রথমে মুর্শিদ কুলি খান, প্রথমে মুর্শিদ কুলি খান, ওই যে জায়গিরদার, এই যে মুর্শিদ কুলি খান ছিল। এবং পরম্পরায় চলছে ঢাকা থেকে মুর্শিদাবাদের হ্যাঁ রাজধানী ট্রান্সফার করে এবং মুর্শিদাবাদ শহর তৈরি করে মুর্শিদ কুলি খান। তারপরে আসলো হচ্ছে কি অনেকে সুজাউদ্দিন আসলো, সারফারাজ খান আসলো, এবং তারপরে আসলো কে? আলীবর্দী খান। মুর্শিদ কুলি খান এর পরে কে? জানতে হবে সেটা, দুটো তিনটে শাসক আছে কিন্তু তার সিগনিফিকেন্ট না। মুর্শিদ কুলি খানের পরে ইম্পর্টেন্ট হচ্ছে আলীবর্দী খান। আলীবর্দী খান কি করলো? ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করলো কি করলো না? সালটা মিলা তাহলেই হয়ে যাবে। তো 1740 নাগাদ হচ্ছে কি হচ্ছে না, মিলছে কি মিলছে না? এবার 1740 নাগাদ এই বললাম আমি এখন থেকে স্বাধীন, ঠিক আছে? রঙ্গিলার সাথে মিলছে। রঙ্গিলা কি 48 অব্দি শাসন করলো না? হ্যাঁ, হায়দ্রাবাদ স্বাধীনতা ঘোষণা করলো, অযোধ্যা ঘোষণা করলো, বাংলা ঘোষণা করলো। বাংলারা হায়দ্রাবাদ অযোধ্যা যখন নিজেদের স্বাধীন ঘোষণা করলো, ওরা তখন কার নেতৃত্বে? মুর্শিদ মোহাম্মদ শাহজাহান না, বাংলা কার নেতৃত্বে? বাংলা আলীবর্দী খান। তখন আলীবর্দী খান। আমি ঘটনাটা কি বাংলার ইতিহাসটা বলছি। মুর্শিদাবাদ শহর প্রতিষ্ঠা করলো মুর্শিদ কুলি খান এবং বাংলার রাজধানী তুলে আনলো ওখান থেকে এখানে, ঢাকা থেকে মুর্শিদাবাদে। সমস্ত এইসব ট্যাক্স ফ্যাক্স হেনতেনের হিসাবপত্র চলবে এখন থেকে কোথায়? মুর্শিদাবাদে বসে। এবার মুর্শিদাবাদে চললো শাসন কার্য, চললো 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 চললো। তারপরে এই মুর্শিদ কুলি খানের পরে আরো দুটো শাসক আসলো। তারপরে আলীবর্দী খান সিংহাসনে বসলো, বাংলার জায়গিরদার পেল। ততদিনে ওইখানে কে চলে গেছে? মোহাম্মদ শাহ। রঙ্গিলা 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 তো রঙ্গিলা রঙ্গ পড়ছে, রঙ্গিলা নিজের দুনিয়ায় মগ্ন। সেই ফাঁকে আলীবর্দী খাঁ বলছে আমি আজকে থেকে স্বাধীন। স্বাধীনতা ঘোষণা করলো আলীবর্দী খাঁ, প্রতিষ্ঠা করলো মুর্শিদ কুলি খাঁ। হিসাব ক্লিয়ার না ডাউন? ক্লিয়ার। এইবার আলীবর্দী খাঁর পরে আলীবর্দী খাঁর ছোট মেয়ে আমিনা বেগমের যে ছেলে ছিল তার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। কি নাম? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পরে আলীবর্দী খানের পরে ছিল, তাই তো? হ্যাঁ, আলীবর্দী খান নাতি ছিল, ও নাতি নাতি ছেলে না। এনার ছোট মেয়ে আমিনা বেগম, তার মেয়ে, আর বড় মেয়ের নাম ছিল হর্ষিনী বেগম। আলীবর্দী খানের পরে কে আছে? এই সিরাজউদ্দৌলা। মুর্শিদ কুলি খান কবে? কুলি খান সবার আগে। তারপরে আসে হচ্ছে গিয়ে সুজাউদ্দিন,
তারপরে আসে সারফরাজ খান, তারপর আসে আলীবর্দী খান। তারপরে যখন রঙ্গিলা যখন শাসন করে তখন বাংলার শাসক কে ছিল? এই আলীবর্দী খান। তাহলে আলীবর্দী খানের পরে কে? ভালো করে বোঝ। এই যে ম্যাপ, এই যে ম্যাপ, ভারতের পুরো ম্যাপ আমি ধরলাম এটা। এইখানে কে বসে আছে বলতো? মুঘল সম্রাট। এইখানে বাংলা, বাংলায় কে শাসন করছে? জায়গিরদার হিসাবে দেখা গেল নিযুক্ত করলো কাউকে। কি বলছি? 1713 থেকে নিযুক্ত করলো। 1713 কে দেখতো ছিল? দেখ 1713 কে ছিল? ফারুক শিয়ার। ফারুক শিয়ার ছিল। ফারুক শিয়ার মানে ওই টাইমে 1713 টাইমে এখানে মুর্শিদ কুলি খানকে কি করলো? জায়গিরদার ঘোষণা করলো। ও কি করলো? ও ঢাকার থেকে রাজধানী তুলে নিয়ে আসলো মুর্শিদাবাদে। ওখানে রাজত্ব বেশ ভালো করে সেট আপ করলো, কিন্তু তখনও কার আন্ডারে ছিল? মুঘলদের আন্ডারে তখনও ছিল। তারপরে আরো দুজন শাসক আসলো, সুজাউদ্দিন আর সারফরাজ খান। ঠিক আছে, এই দুজন চলার পরে 3 নম্বরে আসলো হচ্ছে গিয়ে 3 নম্বরে আসলো হচ্ছে আলীবর্দী খান। মানে প্রথমে গেল মুর্শিদ কুলি, সুজাউদ্দিন, সারফরাজ খান, 4 নম্বরে আসলো কে? আলীবর্দী খান। আলীবর্দী খানের টাইমে এইখানে কে বসে আছে? রঙ্গিলা। রঙ্গিলা রঙ্গ করছে, ওই রঙ্গর ফাঁকে ও মাইক দিয়ে দিয়েছে। ও বলছে আমি আমাদের স্বাধীন, আমি কারো আন্ডারে। ও নিজে স্বাধীনতা ঘোষণা করে, এখন থেকে আমার রাজা আমি কাউকে ট্যাক্স ট্যাক্স কিছু দেবো না। ঠিক আছে, তারপরে আসলো কে? তার নাতি সিরাজউদ্দৌলা। 23 বছর বয়সে সিংহাসনে বসলো। 23 বছর বয়সে। কত বছর? 23 বছর বয়সে সিংহাসনে বসলো। এবার কি আগাবো না এমনি থাকবে? আগে এমনি থাকবে। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে গেছে, ব্যাস। এরপরে যে লেকচার হবে সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। শীঘ্রই আসবে পরের ভিডিও, তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যা যা করেন লাইক বাটনে ক্লিক করো। আমি জানি কেউ দেখবে না আমার সারা, এই আর কি যা। এটা কথা বাবা মার দি বইলি